ইরান কিন্তু আমেরিকার মতো ৫ দিনে যুদ্ধ শেষ করতে চায় না। আমেরিকান সোলজাররা মারা গেছে, এটা প্রথম খবর। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সেইভাবে কাজ করেনি ইরানকে প্রতিহত করা বা তাকে ধ্বংস করা। আয়াতুল্লাহ খোমেনি মারা গেলেন, এর দুটো বিশ্লেষণ আছে। ডোনাল্ড ট্রাম্প নাকি ইটালির যে প্রধানমন্ত্রী মেলোনিকে নাকি বলেছে যে এই যুদ্ধ বিরতি হোক, আলী রেজা আরাফি সে কিন্তু বলে দিয়েছে যে সামথিং বিগ ইজ কামিং, একটা বড় কিছু আসবে। চর্চা ডিকোডে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। আপনারা জানেন যে অধ্যাপক খান ইতিমধ্যে ইরান নিয়ে একটি বই লিখেছেন, যেটার নাম ইরান, খোমেনির ইসলামী বিপ্লব ও তারপর। বইটি বাজারে সহজপ্রাপ্য। আপনারা যে কেউ এখন এই যে ইরানের যে ঘটনা ঘটছে এই ঘটনা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে এই বইটির সাহায্য নিতে পারেন। আমরা হলপ করে বলতে পারি যে আপনি আশাহত হবেন না। তো অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য আলোচনায়, এবং আপনার দর্শক এবং শ্রোতাদের আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। তো এই দর্শক শ্রোতাদের কথাই বলি। গতকাল আমি এবং আপনি কথা বলেছিলাম ইরান নিয়েই। সেখানে দর্শক শ্রোতারা অনেক প্রশ্ন রেখেছেন। তারা বলেছেন যে আমরা এর আগে কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে আমেরিকা হয়তো ইরান আক্রমণ থেকে পিছিয়ে আসবে, তার পিছিয়ে আসেনি, বা অনেক কিছুই হয়তো মানে সহসা ঘটে গেছে অনেক কিছুই, যেখানে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র হামলে পড়েছে ইরানের উপর এবং তারা যত দ্রুত সম্ভব ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন এনে একটি নতুন শাসন ব্যবস্থা উপহার দিতে চায় ইরানিদের। এ বিষয়ে আপনি আপনার দর্শক শ্রোতা পাঠকদের, যারা আপনাকে পছন্দ করে, যারা আপনার নিয়মিত শোনেন, তাদের কাছে আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি সেই জন্যই কিন্তু দর্শকদের যে সমস্ত কমেন্ট, সেটা আমি অত্যন্ত ধীরে সুস্থে এবং মনোযোগ দিয়ে আমি সেগুলো দেখি। এবং এই গতকালকের যে আমরা আলোচনা করলাম ইরানের উপরে, সেটার যে প্রতিক্রিয়া দর্শকদের থেকে, সেটা আমি লক্ষ্য করে দেখলাম যে সেখানে মূলত তিনটেই দিক তারা তুলে ধরেছে। সবার বক্তব্যের ভেতরে তো এগুলো আসে না, কিন্তু মেইন যে বক্তব্যগুলো তার ভেতরে তিনটে ধারা আমি লক্ষ্য করি। একটা হচ্ছে যে আমাদের একটা দাবি ছিল যে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প শুরু করবে না, সে যতই হম্বিতম্বি দিক না কেন, হুঙ্কার ছাড়ুক না কেন, কিন্তু একটা পর্যায়ে সে এসে বলবে যে আচ্ছা ঠিক আছে, একটা আমরা একটা অফ র্যাম্প যেটাকে বলে, আমরা মুখ রক্ষার লড়াই, মুখ রক্ষার হামলা, মুখ রক্ষা করার জন্য আমি ঠিক আছে, এটা হলো, আমি আলোচনার মাধ্যমে ইরানের সাথে আরো যোগাযোগ করা হবে এবং আলোচনা হবে, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেইভাবে সব ঠিক হবে। এবং এর কারণও ছিল, এর কারণটা হচ্ছে যে ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা ইরান কিন্তু এমন পর্যায়ে পৌঁছেছে এই আলোচনায় যেখানে সে সবকিছুই ছাড় দিয়েছে। সে ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটাকে বলি সেটা 1.5 করবে, সে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইত্যাদি 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 বিষয়গুলো নিয়ে, এবং সেই ইন্সপেকশনের জন্য ইরানের যত অবকাঠামো আছে পারমাণবিক বা ইউরেনিয়াম এনরিচমেন্টের সাথে যুক্ত, সেগুলো সব খুলে দিবে। অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ধারণা করা হচ্ছিল যে আমেরিকা অন্তত পক্ষে যুদ্ধটা এড়িয়ে তারা এই প্রস্তাবটা, ইরানের এই প্রস্তাবটা গ্রহণ করে নেবে। এবং এমনকি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এখন শুধুমাত্র সাইন করার ব্যাপার, জাস্ট সিগনেচার দেওয়ার ব্যাপার আছে, আর টুকিটাকি কিছু এদিক ওদিক করার। তো যার ফলে আমাদের ওই যে ভবিষ্যৎবাণী যে আমরা বলেছিলাম যে না আক্রমণ করবে না, সেটা ভুল প্রমাণিত হয়েছে। এবং আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের যে যুক্তি সেটা ভুল প্রমাণিত হলো ঠিকই, যুদ্ধ শুরু হয়েছে এবং যুদ্ধের আজকে তৃতীয় দিন, কিন্তু আমাদের মতো অনেকেই কিন্তু ভুল করেছে, যারা এই বিশ্লেষক, যারা আলোচনা করেন, যারা এর মানে নারী নক্ষত্র সম্পর্কে জানেন, এমনকি সিআইএর যারা
ঘনিষ্ঠভাবে কাজ করত ভূতপূর্ব সিআইএর অফিসার অ্যানালিস্টরা, তারাও হতবাক হয়ে গেছে। তাদের সাথে আমার মাঝে মধ্যে দু এক জায়গায় টেলিফোনে বা ইমেলে আমি আলাপ করি, তারা বলছে যে এটা তো আমরা এইভাবে তো আশা করি নাই। যে সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা বিশ্লেষণ করি, সেই তথ্যগুলোই বলছিল আমাদেরকে যে না, অন্ততপক্ষে এত বড় একটা যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প খেলা করবে না ইরানের সাথে বিশেষ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইরান সম্পর্কে যে সমস্ত তথ্য ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হয়, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু মূলত আসে ইসরায়েলের থেকে। সুতরাং ইসরায়েল চায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে যেভাবে হোক টেনে এনে এই ইসরায়েলের পক্ষে একটা যুদ্ধ বাঁধানো এবং ইরানকে প্রতিহত করা বা তাকে ধ্বংস করা, এটাই হচ্ছে মূল কারণ, মানে কেন এই যুদ্ধটা বাঁধলো। অধ্যাপক খান, আমি 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 যদি আপনাকে এক সেকেন্ড যদি একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বলছেন সব পুরোটাই ঠিক। যেরকম বলা হচ্ছে ওয়াশিংটন পোস্টেরই একটা রিপোর্টে, সেখানে বলা হচ্ছে যে মানে মার্কিন গোয়েন্দারা এই ট্রাম্পকে যে ব্রিফ করেছিলেন সেখানে বলেছিলেন যে আগামী 10 বছর কেন তার চেয়ে বেশি সময় ধরে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনা বা যুক্তরাষ্ট্রকে টার্গেট করে, আমেরিকাকে টার্গেট করে কোনো হামলার হুমকি নেই বা ইরান কোনো হুমকিই নয়, সেটা তারা বলেছিলেন। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে এই আপনার 25শে ডিসেম্বর বা বড়দিন এবং নিউ ইয়ারের সময় যখন আপনার নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান এবং তার যে ফ্লোরিডার প্রাসাদোপম বাড়িতে সেখানে তারা সময় কাটান, সেখানেই বলা হচ্ছে যে ঠিক হয়ে গিয়েছিল যে আপনার ইরান আক্রমণ করা হবে। এবং এটা আপনি যেটা বললেন আমি সেটারই প্রতিধ্বনি করি যে ইরানকে আক্রমণ করা হবে এই প্রতিশ্রুতি নেতানিয়াহু আদায় করে নিয়ে আসছিলেন ওই সময়েই, এবং সেটা ফেব্রুয়ারির 20 তারিখ ঠিক ছিল, পরবর্তীতে সেটা 28 তারিখ হয়েছে। এইখানে আরেকটি নাম ওয়াশিংটন পোস্টের রিপোর্টে এসছে, সেটি হচ্ছে সৌদি আরবের নাম, যে সৌদি আরবও এক্ষেত্রে আমেরিকাকে চাপ দিয়েছিল বা ট্রাম্প প্রশাসনকে চাপ দিয়েছিল যে তারা যেন ইরানের উপর এখনই কোনো ব্যবস্থা নেয়। তাহলে আমাদের অ্যানালিসিস যে খুব মানে একেবারে ভুল ছিল, বিষয়টা কি এমন? হ্যাঁ, সেটাই আমি সেটাই মনে করি। কারণ গত বছরের কিন্তু এই যে আমেরিকার 16টা গোয়েন্দা বিভাগ আছে, বিভিন্ন বিভাগ আছে, নামগুলো আমি এখানে উচ্চারণ করছি না, এটা সময় সাপেক্ষর ব্যাপার। কিন্তু এই 15টা 16 বা 17টা যে গোয়েন্দা সংস্থা আছে, তার নেতা হচ্ছে টুলসি গ্যাবার্ড, নেতা মানে প্রধান হচ্ছে টুলসি গ্যাবার্ড। টুলসি গ্যাবার্ডকে বলা হয়েছিল যে তুমি ইরানের এই যে সক্ষমতা, একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা নিয়ে তুমি একটা অ্যানালিসিস করো এবং এটা রিপোর্ট দাও। তো তুলসি গ্যাবার্ড এটাতে ব্যয় করে প্রায় 3 থেকে 4 মাস এবং হাজার হাজার তথ্য নিয়ে, গোয়েন্দা রিপোর্ট নিয়ে সে এমন একটা তথ্য সাবমিট করে ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেখানে বলা হয় যে আপনি যেটা বললেন যে ইরানের কোনো সম্ভাবনা নাই এই অদূর ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র সে তৈরি করতে পারবে না, এরকম একটা তার সক্ষমতায় নাই। এবং তখন আমার মনে আছে যখন এই রিপোর্টটা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হচ্ছে, তার 3 দিন পরে ট্রাম্পকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে রিপোর্টটা যেটা দিয়েছে তুলসি গ্যাবার্ড সেটার সাথে আপনি একমত? সে মানে বলল যে না, ওই সমস্ত বোগাস, তুলসি গ্যাবার্ড কি বলেছে না বলেছে আই ডোন্ট কেয়ার, আমি ওটা মানি না, বিশ্বাস করি না, ইত্যাদি ইত্যাদি বলে ওটার উপরে ওটা ধামাচাপা দিয়ে সে চলে গেছে। সুতরাং সেই আর কি, মানে এটা মানুষ নিয়ে খেলা, তো ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানুষকে নিয়ে ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন। সেই জন্য দর্শক মন্ডলী আপনারা মানে এটাকে ওইভাবেই দেখবেন যে আমাদের ভুল হতে পারে, আমাদের তথ্যের ভুল হতে পারে, আমাদের বিশ্লেষণের ভুল হতে পারে, এবং সেই জন্য আপনারা যদি আমাদেরকে এটা ব্যাপারে উল্লেখ করে দেন তাহলে আমরাই উপকৃত হবে এবং আপনারাও হবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আয়াতুল্লাহ খমেনি মারা গেলেন কেন? এটা বেশ কয়েকজন এ সম্পর্কে লিখেছেন। আয়াতুল্লাহ খমেনি মারা গেলেন এর দুটো বিশ্লেষণ আছে। একটা বিশ্লেষণ হচ্ছে যে তিনি মৃত্যুর আগে, তার মানে তার অতি সাম্প্রতিক যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলেছিলেন, এবং এটা পশ্চিমা বিশ্বর সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছিল, যে
তিনি বলছেন যে আমার বয়স হচ্ছে ৮৬ বছর, আমি অনেক রোগে ভুগি, সুতরাং আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এবং এই মৃত্যু যদি আমার দেশকে কল্যাণের দিকে নিয়ে যায়, দেশের যদি কল্যাণ হয় আমার এই বিসর্জন, তাহলে আমি সেটাতে প্রস্তুত। এবং এবং আয়াতুল্লাহ হোমেনির যে পুত্র সন্তান, যা খুবই নিকটবর্তী যারা ছিলেন, তাদের কাছে সে বলছে যে আমি অফিসে বসেই আমি কাজ করব, সেখানে যদি বোমাবর্ষণও হয় এবং সেখানে যদি আমি মারাও যাই, তাহলে আমার কোনো খেদ নেই, আক্ষেপ নেই। এবং সেইভাবেই তিনি মারা গেলেন। কিন্তু অনেক বিশ্লেষক তারা বলছেন যে যেদিন আয়াতুল্লাহ হোমেনির বাড়িতে বোমাবর্ষণ হলো এবং আয়াতুল্লাহ হোমেনি মারা গেলেন, সেই দিনই কিন্তু আমেরিকার ডিফিটটা ক্লিয়ার হয়ে গেল। আমেরিকা গট ডিফিটেড। আমেরিকা ওই দিনই পরাজিত হলো এই যুদ্ধে। তার কারণটা কি? খুবই সংক্ষেপে আমি বলি। সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ হোমেনিকে যদি বাঁচিয়ে রাখার পরিকল্পনা থাকতো, তাহলে তাকে তেহরান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক বাংকারে, এইভাবে তাকে ছুটাছুটি করতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। তখন ওয়েস্টার্ন মিডিয়া হয়তো প্রচার করত, এই তোমাদের নেতা দেখো, তার নিজের জীবন বাঁচানোর জন্য সে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করছে, অথচ বোমাবর্ষণে তোমাদের মানুষ মারা যাচ্ছে, তোমরা মারা যাচ্ছ, এ কি ধরনের আধ্যাত্মিক নেতা? এইভাবে একটা প্রচার চলতো। সুতরাং সেটাকে বন্ধ করার জন্য এবং নিজের মার্টারডম, এই শহীদ হওয়া এবং নিজের জীবনকে স্যাক্রিফাইস করা, বিসর্জন দেওয়া, এবং তার কারণে দেখেন আজকে ইরানের রাস্তায় তার প্রতি শোক জানানোর জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, এবং তাদের চেহারা দেখলে আমরা বুঝতে পারছি যে তারা কতটুকু অনুতপ্ত এবং শোকাভূত। সুতরাং এইটাই তার জয়, এইটাই হচ্ছে ইরানের আজকে বিজয়, যে ইরানের এই মহান নেতা, সে তার জীবনকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেনি। সে তার অফিসে বসে জানে যে একটা বোমার আক্রমণে তাকে মরতে হবে, এবং সেইভাবে সে আত্মাহুতি দিলেও বলা যায়, তার জীবনকে সে বিসর্জন দিল। কিন্তু সমস্ত শিয়া সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের কাছে সে কিন্তু একটা হিরো, বা একটা সত্যিই একটা আধ্যাত্মিক গুরু হিসেবে সে আজকে হলো। এবং আজকের ইরানের সমাজ কিন্তু অনেক বেশি কনসলিডেটেড, ঐক্যবদ্ধ, এবং সেটাই তিনি চেয়েছিলেন, যে এই শত্রুর সামনে ইরান যেন ঐক্যবদ্ধ হয়, আমার জীবনকে বিসর্জন দিয়ে হলেও। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সেইভাবে কাজ করেনি। করলো না কেন? একটা জিনিস মনে রাখা দরকার, যে পরিমাণে আমেরিকা তার নৌবহরকে সাজিয়েছে, প্রায় 200 থেকে 250 বিমান, এবং তারা এই বিমানগুলো অত্যন্ত আধুনিক, এবং এরা F-35, F-16 থেকে শুরু করে 100-150 বিমান, তার সাথে আছে ইসরায়েলের বিমান বাহিনী, তার সাথে আছে এই গালফ এরিয়াতে যত বেজ আছে, এবং সেই বেজের সংখ্যা হচ্ছে 27টা, 27। সেই সমস্ত প্রত্যেকটা বেজে আরো বোধহয় 8টা, 10টা, 9টা করে সমস্ত বিমান আছে। তো এর সম্মিলিত আক্রমণ কিন্তু ইরানকে প্রতিহত করতে হয়েছে। সুতরাং মনে হতে পারে যে হ্যাঁ, ইরানের এই যে ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি, এবং সেখানে অনেক ঘাটতি থাকতে পারে, সেটা নিঃসন্দেহে। এবং ইরানের একটা এটা বিশ্বাসও ছিল যে আলোচনা হচ্ছে, হ্যাঁ, প্রায় সিগনেচার হওয়ার মতো অবস্থায়, আলোচনা শেষ হবে এবং সেটা শান্তির দিকে যাবে, এইরকম একটা পরিস্থিতিতে তারাও কিন্তু কতটুকু অর্গানাইজড হয়ে দ্বিতীয়বারের মতো তারা ভুল করেছে, সেটাই আমি মনে করি। কিন্তু তারপরেও আপনি লক্ষ্য করে দেখেন যে ইরান যে সমস্ত গালফ দেশকে আক্রমণ করেছে, কাতার থেকে শুরু করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, তারপরে ইউনাইটেড আরব এমিরেট এবং জর্ডান, এবং আজকের খবর হচ্ছে সাইপ্রাসেও তারা আক্রমণ করেছে। এই প্রত্যেকটা ঘাঁটি অত্যন্ত সংরক্ষিত ঘাঁটি, আমেরিকার ঘাঁটি, এবং সেখানে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সাংঘাতিকভাবে বলবৎ, এবং এটা তো তারা আমেরিকা করবে, কিন্তু সেগুলোকে পেনিট্রেট করে, সেগুলোর ভেতরে প্রবেশ করে ইরানের মিসাইল কিন্তু আঘাত করেছে। সুতরাং তাহলে
আমি যদি বলি যে ইরানের ডিফেন্স সিস্টেম কাজ করতে পারে না, ঠিক আমি সেইভাবেই বলতে পারবো যে আমেরিকা অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারে না। এবং একই ব্যাপার হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম যেটাকে আমরা বলি, সে আয়রন ডোম নাকি এমনই একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ, যে প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে কোনো কেউ ঢুকতে পারবে না। অথচ দেখেন আজকে তেল আবিব থেকে শুরু করে হাইফা এবং পশ্চিম জেরুজালেম থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত ইসরায়েলের শহর আছে সেগুলো জ্বলছে। সুতরাং যেমন ইরানের এই ডিফেন্স সিস্টেম হয়তো আংশিকভাবে কাজ করেনি, ঠিক সেইভাবে একইভাবে আমরা বলতে পারি আমেরিকার অত্যাধুনিক এবং ইসরায়েলের অত্যাধুনিক ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাও কাজ করে নাই। সুতরাং সেই দিক থেকে যদি আমি দেখি তাহলে এটা একটা পজিটিভ। আর আমি এটাও বলেছিলাম যে ইরানের রাষ্ট্র কাঠামো এবং ইরানের সরকার এবং রেজিম যেটাকে আমরা বলি, সেটা যদি টিকে থাকে, সেই টিকে আয়াতুল্লাহ খামেনিকে বাদ দিয়েও এটা যদি টিকে থাকে আরো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, কারণ ইসরায়েল কিন্তু এদেরকে খুঁজে বেড়াচ্ছে, যেভাবে হোক খুঁজে তাদেরকে ধ্বংস করবে আর কি, শারীরিকভাবে দৈহিকভাবে তাদেরকে ধ্বংস করার জন্য তারা খুঁজে বেড়াচ্ছে, হন্যে হয়ে খুঁজছে। তো এটা যদি টিকে থাকে, এবং অনেকেই বলছে যে এখন যুদ্ধের যে পরিস্থিতি সেটা হচ্ছে ইরান হচ্ছে ড্রাইভিং সিটে, ইরানই হচ্ছে চালক এখন। সুতরাং যত ধ্বংসই হোক না কেন ইরানের ব্যাপক অংশে, বিশেষ করে ইরানের তেহরান শহর, রাজধানী শহর, কিন্তু ইরান একটা বিশাল একটা দেশ, আর ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি পূর্ব পশ্চিমে যদি আপনি গাড়ি ড্রাইভ 40 মিনিট লাগে, আর উত্তর দক্ষিণে যেতে লাগে প্রায় 4 ঘন্টা। এইরকম একটা ছোট একটা ক্ষুদ্র দেশ। সুতরাং এই আক্রমণ হজম করার ক্ষমতা ইরানের যতটুকু না তার থেকে ইসরায়েলের যতটুকু না তার থেকে অনেক অনেক গুণ বেশি হচ্ছে ইরানের। সুতরাং এই 3টে কথা বলে আমি আমার গতকালকের যে মন্তব্যগুলো তার উপরে আমি একটু আলোচনা করলাম। তো এখন পরিস্থিতিটা শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে? মানে এই যে আপনি বলছিলেন যে যুদ্ধের আজ 3য় দিন, এই 3য় দিনে আসলে পরিস্থিতিটা কোন পর্যায়ে, কি অবস্থায় দাঁড়িয়েছে? 3য় দিনে আমি আক্রমণটা বলি। একটা হচ্ছে সাইপ্রাসে আক্রমণ করেছে, সেখানে মিসাইল দিয়ে এবং সুপারসনিক মিসাইল দিয়ে, এবং সেখানে কতটুকু ক্ষতি হয়েছে আমি জানি না, কিন্তু সেখানে আঘাত করার মূল কারণই হচ্ছে যে ব্রিটেনের ওখানে বড় ঘাঁটি আছে। আর ব্রিটেন কিন্তু অনেক আগেই বলেছিল যে আমি আমার ঘাঁটি বা আমার এয়ার স্পেস আমি আমেরিকাকে কখনো দিব না। এটা তার 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী সেটা উল্লেখ করেছিল। কিন্তু তারপরে গতকালকেই সে ঘোষণা করেছে, না না, আমি ওটা বাতিল করছি, এখন আমি অবশ্যই আমেরিকাকে আমার ঘাঁটি এবং আমার এয়ার স্পেস বলতে যেটা বোঝায় সেটা আমি আমেরিকার কাছে খুলে দিলাম, তারা এটা ব্যবহার করতে পারে। এইটা শোনার পরেই ইরান ব্রিটেনকে একটা শিক্ষা দেওয়ার জন্য সেখানে এই মিসাইল হামলা করেছে। সুতরাং এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে ফরাসি তারা সিকিউরিটি কাউন্সিলে যেভাবে ইরানকে অপদস্থ করার চেষ্টা করেছে, তার প্রত্যুত্তরে ইরান এই ফ্রেঞ্চ একটা বেজ আছে আবুধাবিতে, ফরাসি বেজ, সামরিক ঘাঁটি, সেখানে আক্রমণ করেছে। ওমান আক্রমণ করেছে, কারণ ওমানেও কিন্তু আমেরিকা তার একটা ওখানে ছোট ঘাঁটিতে সেখানেও কিন্তু যুদ্ধ জাহাজগুলো সেখানে মোতায়েন করেছে। অয়েল তেল প্ল্যাটফর্ম আছে সাগরের ভেতরে, সেই প্ল্যাটফর্মগুলো সে আক্রমণ করেছে বোধহয় 6টা কি 7টা। আমেরিকান সোলজাররা মারা গেছে, এটা প্রথম খবর, এবং ইরান বলছে 550 মতো মারা গেছে। এটা হয়তো অতিরঞ্জিত হতে পারে, কিন্তু আমি যদি এর অর্ধেকও ধরি সত্য, তাহলে 250 মারা গেছে। সুতরাং 250 যদি মারা যায় যুদ্ধের 3 দিনের মাথায়, তাহলে এটা কিন্তু একটা বড় একটা হিসাব, এবং আমেরিকার জন্য এটা বড় একটা বিপর্যয়। আর একটা জিনিস হচ্ছে যে আমেরিকা বলছে কিন্তু এখানে 3 জনের কথা, আমেরিকা স্বীকার করেছে যে 3 জন। হ্যাঁ, আমেরিকা বলছে 3 জন এবং 5 জন অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছে। কিন্তু আমেরিকা যেরকম তার ক্ষয়ক্ষতি জানাবে না,
ইরানও হয়তো সেই রকম অতিরঞ্জিত একটা তথ্য দিবে বা ইয়ে দিবে। সুতরাং এটা হয়তো আমি বিশ্বাস করলামই না, কিন্তু ৩ জন মারা গেছে, সেটাও তো একটা বড় খবর আর কি। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইটালির যে প্রধানমন্ত্রী মেলোনি, মেলোনিকে নাকি বলেছে যে এই যুদ্ধ বিরতি হোক, যুদ্ধে বিরতি আসুক, এবং সেই জন্য সে মধ্যস্থতা করতে পারবে কিনা। এই খবরটা কিন্তু বেরিয়েছে, আমেরিকার পত্রপত্রিকায় বেরিয়েছে এবং আরো অন্যান্য পশ্চিমা বিশ্বের কিছু কিছু পত্রিকায় বেরিয়েছে। হরমুজ, এটা এটা একটা সিগনিফিক্যান্ট কিন্তু। তাহলে তুমি যদি যুদ্ধে এত জয়ী হচ্ছে এবং ধ্বংস করছো ইরানকে, তাহলে তোমার যুদ্ধবিরতির দরকার কি? তোমাকে তো ইরানকে শেষ করে দেওয়া উচিত এই সুযোগে, তাই না? সুতরাং অথচ সে যুদ্ধবিরতির কথা বলছে। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের এখনকার বক্তব্য যদি শোনেন বা তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, তাহলে কিন্তু সে কিন্তু খুবই নার্ভাস এখন, সেটা বোঝা যায়, এবং এই আলামতগুলোও কিন্তু বোঝা যাচ্ছে যে সে কিন্তু বিপদের ভেতরে আছে। কিন্তু ইরান তো একটা ইরান তো ইতিমধ্যে এই ট্রাম্পের এই উক্তির কিন্তু প্রতিক্রিয়া কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে তারা কোনো ধরনের আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনায় রাজি না, তারা কোনো আলাপ আলোচনা করতে চায় না। এটা বলে দিয়েছে ইরান। কারণ আমি মনে করি ইরান যদি দ্বিতীয়বারের মতো ভুল করে, মনে আছে আপনার যে জুন মাসে, গত বছরের জুন মাসে যখন ইসরায়েল বিপদে, ইসরায়েল তাড়াতাড়ি আমেরিকাকে বলল যুদ্ধবিরতির জন্য ব্যবস্থা করতে ইরানের সাথে, এবং ইরানের যে প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে আমরা যুদ্ধবিরতি করবো। এই নিয়ে কিন্তু ইরানের অনেকের ভেতরে সাংঘাতিক ক্ষোভ যে আমরা যেখানে যুদ্ধে জয়লাভ করছি সেখানে কেন আমাদের প্রেসিডেন্ট এইরকম একটা সিদ্ধান্ত নিল। এটা সাংঘাতিকভাবে ক্ষোভ, এটা জানা যায় না ওইভাবে, কিন্তু অনেকেই বলছে যারা ইরানের সরকারের সাথে যুক্ত, তারা বলছে যে এটা সবচেয়ে ভুল হয়েছে আমাদের, এটা আমাদের করা উচিত হয়নি। আচ্ছা যাই হোক, হরমুজ প্রণালী আজকে বন্ধের জন্য গতকালই আমি বলেছিলাম যে সেখানে ইরান কিন্তু কোনো মাইন বসায়নি বা ইত্যাদি ইত্যাদি করেনি, সে শুধু জাহাজ কোম্পানিগুলোকে বলে দিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ। তো এখন এই বন্ধ ভেতরে প্রায় 150 থেকে 200 জাহাজ, তেলবাহী জাহাজ বিশেষ করে, এবং কয়েকটা ক্রুজ মানে যাত্রীবাহী জাহাজ, যেগুলো বড় বড় জাহাজ, তারা ক্রস করতে চায়। ইরান বলে দিয়েছে যে সেটা হবে না। এই আদেশ অবজ্ঞা করে দুটো জাহাজ চেষ্টা করেছিল হরমুজ প্রণালী দিয়ে যেতে, এবং ইরান সেই দুটোকেই কিন্তু আঘাত করে, এবং তৃতীয় আর একটা জাহাজকে আঘাত করে সেটাকে অকেজো করে দিয়েছে। একটা জাহাজ প্রায় ডুবন্ত, এইরকমই একটা খবর। সুতরাং এইভাবে দেখা যায় যে এই হরমুজ প্রণালীতে তেলের দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে প্রায় বেশ খানিকটা, প্রায় 30% মতো বা 40% মতো বেড়ে গেছে। সুতরাং এর ইম্প্যাক্টটা বা এর প্রভাবটা কি হবে সেটা আমরা এখনো জানি না, বিশেষ করে ইউরোপের জন্য। ইরানের স্ট্র্যাটেজিটা বোঝা দরকার। সেটা হচ্ছে যে ইরান কিন্তু আমেরিকার মতো 5 দিনে যুদ্ধ শেষ করতে চায় না। ইরানের মূল লক্ষ্যই হচ্ছে এই যুদ্ধকে যত দীর্ঘায়িত করা যাবে ততই কিন্তু তার লাভ। এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন, এই তেল আবিবের আকাশে আমি দেখছিলাম সাইরেন বাজলো, সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্লেনগুলো আকাশে উঠলো, F-16, তারপরে শুরু হলো পেট্রিয়ট সিস্টেম থেকে, প্রতিরক্ষা সিস্টেম থেকে মিসাইল পাঠানো, আক্রমণ করা। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে তেল আবিবের আকাশে, এবং শুট করছে, তারা পাগলের মতো শুট করছে। তার মানে একটা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বা একটা ড্রোনের বিরুদ্ধে তাদেরকে মারতে হচ্ছে অন্তত পক্ষে দুটো ইয়ে। সুতরাং এমনিতেই ইসরায়েলের যে ক্যাপাসিটি, যেটা প্রতিরক্ষার জন্য যে সমস্ত মিসাইল দরকার বা ক্ষেপণাস্ত্র দরকার, সেটা ডিপ্লিটেড হচ্ছে, সেটা ক্ষয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমেরিকার ক্ষেত্রেও সেই একই অবস্থা। আমেরিকা যে সমস্ত বেসগুলোতে ইরান হামলা করেছে সেখানেও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে পাগলের মতো প্রায় শুট ডাউন করার জন্য মানে যত বেশি সম্ভব
তারা ক্ষেপণাস্ত্র ইয়ে করছে। সুতরাং আমেরিকার এই এটাও কমে আসবে। সুতরাং 5 থেকে 10 দিন বা 15 দিনের ভেতরে যদি ইরান বুঝতে পারে যে আমেরিকার ডিপ্লিশন হচ্ছে, তাদের স্টক কমে যাচ্ছে, তাহলে তখন কিন্তু ইরান তার অত্যাধুনিক যে সমস্ত ক্ষেপণাস্ত্র, সে কিন্তু এখনো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র শুরু করেনি, একটা কি দুটো করেছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো এবং যার গতি হচ্ছে মার্ক 8-9, তার মানে শব্দের গতির 9 গুণ, সেইগুলো তারা তখন প্রয়োগ করবে। সুতরাং সেটা একটা সাংঘাতিক রকমের একটা আঘাত হানার জন্য ইরান কিন্তু প্রস্তুত। ইরানের যে নতুন বলবো না, যে শ্যাডো যে আয়াতুল্লাহ, যিনি ধর্মগুরু হবেন বলে সবাই আশা করছে 40 দিন পরে, এখন কিন্তু ইরান 40 দিনের একটা শোক পালন করছে 40 দিন ব্যাপী। কিন্তু যাকে তারা মনোনীত করতে চায় তিনি হচ্ছেন আলী রেজা আরাফি। সে কিন্তু বলে দিয়েছে যে আগামীকাল আপনারা লক্ষ্য করে দেখবেন যে সামথিং বিগ ইজ কামিং, একটা বড় কিছু আসবে। সুতরাং ইরান যে স্বল্প সময়ের জন্য যুদ্ধ করবে সেটা না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জন্য এই ক্ষণস্থায়ী যুদ্ধটাই তার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সে আশা করে এটা। কিন্তু ইরান চায় যত দীর্ঘ হবে যুদ্ধ, ততই ইরান আমেরিকা এবং ইসরায়েলকে কাবু করতে পারবে। কারণ ইরানের স্টকে যে পরিমাণে যুদ্ধাস্ত্র আছে এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্রই হচ্ছে তার একমাত্র মূলধন, একমাত্র সম্বল। সেই ক্ষেপণাস্ত্র তাদের আছে ন্যূনতম 30,000 মতো। তারা হয়তো এই পর্যন্ত ব্যয় করেছে 4 থেকে 5,000, তাও না সম্ভবত, তাই না? আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমেরিকার যে বেসগুলো প্রায় ধ্বংসের মতো। যেমন এই বেসগুলোর ভেতরে একটা হচ্ছে বাহরাইনের যে 5th ফ্লিটের যে হেডকোয়ার্টার। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সমস্ত জাহাজ আমেরিকার আছে এই আরব উপসাগরে এবং পারস্য উপসাগরে, সেই জাহাজগুলো যখন রসদ যখন ফুরিয়ে যাবে, যুদ্ধাস্ত্র ফুরিয়ে যাবে, ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাবে, তখন কিন্তু তাকে রিলোড করার জন্য, পুনরায় লোড করার জন্য এই সমস্ত অস্ত্র তাকে যেতে হতো এই 5th ফ্লিট হেডকোয়ার্টারে, যেটা বাহরাইনে। সেই বাহরাইনের 5th ফ্লিটটা প্রায় ধ্বংস। সুতরাং তাহলে যুদ্ধজাহাজগুলো আটকা পড়েছে এই যে স্ট্রেইট অফ হরমুজে, এবং তারা সেখানে যেতে পারবে কিনা বা কত রিস্ক নিয়ে যেতে পারবে। এর মধ্যে যদি ইরান তার ওই জাহাজ ক্ষেপে, তার পরিস্থিতি কি যেতে পারে সেটা আমরা বুঝতেই পারি। এর মধ্যে একটা কথা উঠছে, যদি আমি একটুখানি আপনার সঙ্গে যোগ করি, কথা উঠছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে তাদের সবচেয়ে বড় মানে নৌবহর, সেটাকে নাকি ডিকমিশন করে দেওয়া হয়েছে। তার উপরে হামলা চালানোর একটা অভিযোগ ইরান করে আসছিল, যেটা আমেরিকা অস্বীকার করেছে যে এই ধরনের কোনো হামলা হয়নি। কিন্তু আবার কেউ মানে বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে এই মানে রণতরীবাহী এই যুদ্ধজাহাজকে ডিকমিশন করা হয়েছে। এটার আসলে কত দূর সত্যতা মানে আপনি জানতে পেরেছেন? বা আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ইরান সত্যি কিন্তু এই আব্রাহাম লিঙ্কনের দিকে 4টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। এখন 4টা ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে সেখানে একটা নাকি আঘাত করেছে, কিন্তু ড্যামেজটা এত বেশি না বলে সবাই বলছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারি না। আমি লেটেস্ট যে খবরটা দেখলাম সেটা হচ্ছে যে আমেরিকা বলছে যে এই সমস্ত ইরান যেটা করছে তার প্রত্যুত্তর দিব আমরা, কিন্তু ড্যামেজ কতটুকু হয়েছে সেটা আমি বলতে পারবো না। এটা কি একেবারে ডিসেবলড হয়ে গেছে এবং সেটাকে টো করে নিয়ে যাওয়ার সেরকম কোনো পরিস্থিতি আমি জানি না, অন্তত আমার মনে হয় এটা সম্পর্কে আমি খুব ক্লিয়ার না। তো আজ শেষ যে জিনিসটা জানতে চাই যে আপনি যদি ইরাক, আফগানিস্তান বা লিবিয়ায় দেখি, সেখানে কিন্তু মানে এই যে আকাশপথে হামলার পরে কিন্তু এক ধরনের স্থল অভিযান এই আমেরিকার নেতৃত্বে তাদের মিত্র বাহিনী বলি আর যারাই বলি তাদের সহযোগীরা চালিয়েছিল।
এখন তারা ইরানে কোনো ধরনের স্থল অভিযানের কথা এখনো পর্যন্ত ট্রাম্প প্রশাসন উড়িয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধ চায়, যে যুদ্ধটা যাতে দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আকাশপথে হামলা করে কি আমেরিকা বা ইসরায়েল তাদের উদ্দেশ্য সাধন করতে পারবে? না, সেটা পারবে না, এবং সেটা অলরেডি তারা ফেল করেছে। কারণ আপনি দেখেন এই ইসরায়েল এবং আমেরিকার এই যে হামলা চালানোর পেছনে যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্য হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ইরানে রেজিম চেঞ্জ করা, আয়াতুল্লাহকে কিল করা। ঠিক আছে, ভালো কথা, আমি মেনে নিলাম আয়াতুল্লাহকে তারা এটাই সাকসেসফুল হয়েছে। তারা কি ইরানের রেজিমটাকে পরিবর্তন করতে পেরেছে? না, পারেনি। কারণ এখনো পর্যন্ত এই আজকেই আরাচি ঘোষণা করেছে, এবং ইরানের যে প্রেসিডেন্ট সেও বলেছে যে আমরা আমাদের সবকিছু ঠিক নিয়েছি এবং আমাদের প্রশাসন এখন ফুল স্কেলে কাজ করছে। এবং আলী লারিজানি সেই কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে যুদ্ধের নেতৃত্বটা। এখন কিন্তু প্রেসিডেন্টের হাতে সেই যুদ্ধের নেতৃত্বটা নাই, এখন হচ্ছে আলী লারিজানি, সেই হচ্ছে যে যিনি ছিলেন ইরানের ইরানের সিকিউরিটির যে হেড, তিনি এই যুদ্ধের এখন নেতৃত্ব দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয়, তারা ফেল করেছে এটা। তৃতীয় হচ্ছে তাদের আশা ছিল, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবকিছু ধ্বংস করে দিব, এরপরে বোমা মেরে, তারপরে ইরানের মানুষ আপনারা জেগে উঠবেন, আপনারা জেগে উঠে আপনারা এই একটা লাইফ টাইমের একটা ঘটনা, আপনারা এই সরকারকে সরিয়ে দিয়ে আপনারা নতুন সরকার গঠন করবেন। যেভাবে করবেন, যে কিভাবে করবেন সেটা জানি না, কিন্তু এখন এটা আপনাদের হাতে চলে যাবে। এর কোনো আলামত পাওয়া গেছে? বরঞ্চ ইরানের রাস্তায় আছে লক্ষ লক্ষ মানুষ এই সরকারকে, ইরানের যে বিদ্যমান সরকার, সেই বিদ্যমান সরকারকে তারা প্রশংসা করছে। তারা আমেরিকার পতন হোক, আমেরিকা ধ্বংস হোক, এই স্লোগান দিচ্ছে, এবং শিয়া ধর্মীয় যে রীতিতে যেভাবে শোক প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, তারা কিন্তু সেটাই করছে, সেইভাবে তারা প্রকাশ করছে তাদের এই শোক এবং তাদের দুঃখটাকে। সুতরাং সেখানেও কিন্তু ফেল করেছে। আর কিসে ফেল করতে পারে? আমেরিকা কি সেনাবাহিনীকে বা ইরানের সবকিছুকে ধ্বংস করে দিতে পেরেছে? পারেনি। আমেরিকা কি পেরেছে যে ইরানের যে মিসাইল সিস্টেম, যেগুলো সবই আন্ডারগ্রাউন্ড, উপরে না, সেই মিসাইল সিস্টেম আন্ডারগ্রাউন্ড, তারা B2 বোমা দিয়েও কিন্তু আঘাত করেছে, কিন্তু সেখানে পেনিট্রেট করতে পারেনি। এই প্রসঙ্গে আমি একটা খবর একটা ব্যাপার উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই কালকে না, আজকেই পুতিনের দেওয়া একটা ইন্টারভিউ। পুতিন বোধহয় সেখানে বিদেশি সংবাদপত্রের সাথে যারা যুক্ত সাংবাদিকদেরকে ডেকেছিল, ডেকে একটা প্রেস কনফারেন্স মতো একটা আলোচনার ব্যবস্থা করেছিল। এবং সেই আলোচনায় পুতিনকে জিজ্ঞেস করেছে বিবিসি এবং ওয়াশিংটন পোস্টের এবং CNN এর, তারা সবাই প্রশ্ন করছে পুতিনকে যে ইরানে রেজিম চেঞ্জের ঘটনা যদি ঘটে তাহলে কি হবে। পুতিন বলছে যে প্রথমত যে ইরানে রেজিম চেঞ্জ হবে না, এবং সেটাতে ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি তোমরা ফেল করেছো, বা তোমরা বলতে আমেরিকা এবং ইসরায়েল সেটাতে ফেল করেছে। দ্বিতীয় হচ্ছে তোমরা বোমাবর্ষণ, আমেরিকা এবং ইসরায়েল বোমাবর্ষণ করছে প্রতিনিয়ত, এবং অত্যন্ত বিধ্বংসী সব বোমা ব্যবহার করে তারা ইরানের এই যে ক্ষেপণাস্ত্র যে স্টক, ক্ষেপণাস্ত্রের যে বহর তার, সেখানে এখনো পর্যন্ত কিছু করতে পারেনি, এটা পুতিন বলছে। কিন্তু সুতরাং পুতিনের অবশ্যই গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, এবং সেই রিপোর্টের উপরে ভিত্তি করে বলছে। সুতরাং ইরান কিন্তু এখানে, মানে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এখানেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সুতরাং যে 4টা লক্ষ্য নিয়ে তারা ইরানকে আক্রমণ করেছিল, সেখানে মাত্র একটা লক্ষ্যই তারা বাস্তবায়িত করেছে, কিন্তু বুমেরাং হয়েছে সেই একটা লক্ষ্য বাস্তবায়ন করেই। আজকে এই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হোমেনি, আজকে তাদের প্রতীক, তার প্রতীক, এবং এই যে হজরত আলী সাল্লাল্লাহু আলাইহিস সালাম এবং ইমাম হুসেইন, এবং তারপরেই কিন্তু আজকে আমার মনে হচ্ছে
যে এই ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনির স্থান হবে তৃতীয়, এবং সেটা কিন্তু বিভিন্ন ইরানের যে সমস্ত পত্র এবং বিভিন্ন মাধ্যম তারা এটাই প্রচার করছে আজকে, যে এই মার্টার যে অন্যায়ের বিরুদ্ধে তার জীবন বিসর্জন দিয়েছে ঠিক আলীর মতো, ঠিক আলীর পুত্র সন্তান হুসেইনের মতো, ঠিক সেইভাবে সে আজকের মডার্ন আধুনিক ইরানের জন্য আমাদের এই নেতা, ধর্মীয় নেতা, তার জীবনকে বিসর্জন দিল। সুতরাং আমেরিকা যেটা চেয়েছিল যে সব মানুষ ইরানে, এবং এর পেছনে একটা কারণ হচ্ছে কি জানেন, আমি এটা বলে শেষ মানে একটু গুটিয়ে নিই, সেটা হচ্ছে যে এই যুদ্ধে যাওয়ার পেছনে আমেরিকা কিন্তু কয়েকটা জরিপের জন্য দুটো সংস্থাকে নিয়োগ করে। সেই সংস্থা দুটো হচ্ছে, একটা হচ্ছে ডেনমার্কে আর একটা হচ্ছে কানাডায়। এরা সিদ্ধান্ত নেয়, তারা জরিপ করে অ্যাজিফ মানে আমেরিকা মানে ইরানে জরিপ করে তারা যেন সিদ্ধান্ত এসছে যে ইরানের ৮০% মানুষ মনে করে যে শাহ অফ ইরানের ছেলে যদি আজকে আসে তাহলে তাকে তারা বরণ করে নিবে। এই দুটো প্রতিষ্ঠানকে কিন্তু অর্থায়ন দিয়েছে এবং এই জরিপের জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছে। সেটা হচ্ছে দুটো সংস্থা, সেটা হচ্ছে, এবং দুটোই হচ্ছে আমেরিকা। একটা হচ্ছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি আর একটা হচ্ছে USAID। সুতরাং এটা হচ্ছে যে ইরাকে যেরকম যুদ্ধে 2003 সালে যুদ্ধে যাওয়ার জন্য একটা ফলস একটা ন্যারেটিভ ক্রিয়েট করে যে হ্যাঁ ওখানে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, এই যে একটা মিথ্যা যুক্তি দিয়ে যুদ্ধে যাওয়ার যে পায়তারা তারা করেছিল, শুধু পায়তারা না, তারা যুদ্ধে গিয়েছিল, সেই রকমেরই একটা অ্যারেঞ্জমেন্ট এই জরিপ। এবং এই জরিপটা সে দেখিয়েছে, ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছে যে দেখো ইরানের মানুষ চায় অন্য একটা শাসন, এই মোল্লাদের শাসন তারা চায় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানেও কিন্তু সে ফেল করেছে। সব মিলিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ, মিথ্যা কখনো জয়ী হতে পারে না, যত চেষ্টাই করুক না কেন। এই মিথ্যা ন্যারেটিভের উপরে ভিত্তি করেই আজকে ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধটা বাঁধিয়েছে, এবং আমার সেই কারণে আমার মনে হয় যে এদের পতন অবধারিত। আমি একটা লক্ষ্য করে দেখেছি যে আপনি দেখেন রুশ সাম্রাজ্য যখন পতন হলো 1915-16 সালের দিকে, 17 সালের দিকে, এই বিপ্লব হলো, রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব হলো, তখন কিন্তু এই রাসপুটিনের নামটা আমরা শুনি। রাসপুটিনের মতো একটা মানে একটা জঘন্য একজন ব্যক্তি, সেই কিন্তু এই রানীর সাথে সম্পর্ক এবং রাজার সাথে জারের সাথে সম্পর্ক করেই কিন্তু এই পতনটাকে ত্বরান্বিত করেছিল। দ্বিতীয় হচ্ছে যে সোভিয়েত সাম্রাজ্য ভেঙে গেল ঠিক একইভাবে। এই বরিস ইয়েলসিন নামে যে তখন আসলো এবং গর্বাচভের সমস্ত সংস্কার প্রকল্পটাকে বানচাল করে দিল একটা স্লোগানের এবং জনপ্রিয় কথাবার্তা বলে, লোকশ্রুত জনপ্রিয় কথাটা সমস্ত বলে, তার ফলেই কিন্তু এই সোভিয়েত ইউনিয়নকে রাখা গেল না, সেটার পতন হলো। রোম সাম্রাজ্যে আপনি নীরব বাঁশি বাজাচ্ছে, রোম জ্বলছে, সেটাও কিন্তু পতনের কারণ ছিল। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে আমি দেখি ওই রকম একটা মানুষ, যে মিথ্যাবাদী, যে পেডিফাইল, এবং যে একটা রিয়েল স্টেটের ব্যবসা করে, এবং তার কূটনৈতিক ক্ষমতা কতটুকু সেটা প্রশ্নবোধক। যে যাকে দিয়ে সে কূটনৈতিক কাজগুলো করানোর চেষ্টা করে, উইটকফ এবং কুশনার, তারাও কতটুকু পারদর্শী। বরং বস্তুত কুটনার এবং উইটকফের কিন্তু এই যে ইউনাইটেড আরব এমিরেটের দুবাইয়ে তার একটা বিশাল একটা নেটওয়ার্ক আছে, এবং সেই নেটওয়ার্কের ভেতরে একটা হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি। এই দুটো হচ্ছে ওখানে মূল ঘাঁটি, এবং একটা বিশাল নেটওয়ার্ক করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল লক্ষ্য হচ্ছে ডাটা কালেকশন, এবং কুশনার এই ডাটা কালেকশন করে সে চায় যে সমস্ত মধ্যপ্রাচ্যকে ওই অ্যাব্রাহাম অ্যাকর্ড নামে একটা সমঝোতা করা দেশগুলোর মাধ্যমে করে, বিশেষ করে সৌদি আরবকে টেনে এনে
সে এখানে তার রাজত্ব প্রতিপত্তি সৃষ্টি করবে এবং ইসরায়েলের পক্ষে। এরা দুজনই হচ্ছে জায়নিস্ট। এই কুশনার এবং উইটকফ দুইজনই কিন্তু জায়নিস্ট। কুশনার এমন একটা গোপন সংস্থার সাথে যুক্ত আছে যেটা হচ্ছে জায়নিজমের হচ্ছে মানে অগ্রবাহিনী। সে গোপন মেম্বার সে। আর উইটকফ তো আছেই। সুতরাং এরাই মিলেই কিন্তু এই চক্রটা মিলেই কিন্তু আজকে আধিপত্যবাদ এবং এই ইসরায়েলের আধিপত্যবাদটাকে এখানে টিকিয়ে রাখার জন্য মধ্যপ্রাচ্যে। কিন্তু আমার মনে হয় যে আজকে এই গালফ স্টেটগুলো তারা কিন্তু আজই বুঝতে পেরেছে যে আমেরিকা তাদের প্রতিরক্ষা দিতে পারে না, তাদের রক্ষা করতে পারবে না। আজকে সমস্ত মধ্যপ্রাচ্যের যে ইকুয়েশন যেটাকে আমরা বলি, যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার ইরান কিন্তু একদম লণ্ডভণ্ড করে দিয়েছে এবং একটা নতুন মধ্যপ্রাচ্য হবে যেখানে আমেরিকাকে সেখান থেকে তাড়াতে হবে এবং এই গালফ স্টেট বা সৌদি আরব থেকে শুরু করে যে সমস্ত শাসক আছে যারা সাধারণ মানুষের পয়সা এবং সাধারণ মানুষের সম্পদটাকে লুট করে যারা প্রাইভেট জেটে ঘুরে বেড়ায় এবং সেখানে কি কুকর্ম করে সেটা জানি না, ধর্মকে তারা একটা লেবাস হিসেবে ব্যবহার করে এই সমস্ত কাজগুলো করে, তাদেরও দিন কিন্তু ঘনিয়ে এসছে বলে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক খান। দর্শক, টিকটে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।